কৈশোর বা বয়ঃসন্ধিকাল, এই সময়টা একটা ছেলে বা মেয়ের জীবন গঠন, শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে তাদের বিপথগামী হওয়া, নেশায় আসক্ত হয়ে পড়া বা বিভিন্ন রকম অপসংস্কৃতিতে জড়িয়ে পড়া, এসবের আশঙ্কা কিন্তু থেকেই যায়। একটি শিশুর সুস্থ এবং স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে সমাজ, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, শ্রীমতী সুপ্রিয়া চক্রবর্তী, শিক্ষিকা। বর্তমানে তিনি হোলিক্রস স্কুলে রয়েছেন এবং আমাদের রাজ্যের একজন বিশিষ্ট সমাজসেবী এবং স্টুডেন্ট কাউন্সিলর। নমস্কার দিদি, সমাজ দর্পণে তোমাকে স্বাগত। সবাইকে নমস্কার জানিয়ে এসো আমরা একটু কথা বলি। আচ্ছা, দেখো দিদি, একটা কথা, যে একটা সময় ছিল যে আমরা সারাদিন খেলাধুলো করছি, মা বাবা বকছে, মারছে, স্কুলে যাচ্ছি, পড়তে বসছি, এইভাবে করে আমাদের সময় কেটে যেত। কিন্তু এখন এই যে কাউন্সিলিং, এই শব্দটা আমরা খুব বেশি শুনতে পাচ্ছি এবং খুব বেশি প্রয়োজন এই বিষয়টার, এরকম একটা ব্যাপার আমরা সবাই শুনতে পাই। তো এই যে কাউন্সিলিং ব্যাপারটা কি, বা এটা সময়ের দাবিতে এটা কতটা প্রয়োজনীয়? তাই শুভ্রস্মিতা, দারুণ একটা প্রশ্ন করলে। সত্যি সেই দিনকার শৈশব এবং কৈশোর, সবই যৌবন, সবই পাল্টে গেছে। আমাদের তো মানতেই হবে না, যুগটাও পরিবর্তিত হয়ে গেছে। এখন আর আগের মতো দিন নেই। সেই জন্যেই এখন কাউন্সিলিংয়ের প্রশ্ন হচ্ছে। এবং অনেক লোকেই আছে যারা, আমি এমনি বলছি যে ওরা বোঝে না, বলতে আসলে কাউন্সিলিং ব্যাপারটা কি, এখানে কি করা হয় সেটা নিয়ে সেরম জানা নেই, তাই ওরা ভীষণ ভয় পায়, আসতে চায় না কোনো কাউন্সিলরের কাছে। কিন্তু এই সময়ে যুগের পরিবর্তনের সাথে সাথে আমি বলবো ছেলে মেয়েদেরও মানসিক পরিবর্তন হয়ে গেছে। প্রথমত দেখো, আমরা কি করতাম, আমরা ছিলাম একান্নবর্তী পরিবারে বা যৌথ পরিবার বলতে যা বোঝায়। বাবা মাদের তেমন কোনো হেডেকই থাকতো না আমাদের জন্য। আমরা মানে খুঁড়তো জেঠতো সব ভাই বোনরা মিলে একসাথে খেতাম, একসাথে গল্প করতাম। মানে কি মজার দিনগুলো ছিল। বিকেল হলে ওই চলে যেতাম মাঠে, গিয়ে একটু খেলে এসে হাত পা ধুয়ে, তখনকার দিনে বেশিরভাগই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মুড়িটা খুব চলতো না, আমরা একটুখানি মুড়ি খেয়ে পড়তে বসে যেতাম ভাই বোন সবাই মিলে। ছিল কি আমাদের মা বাবার কোনো হেডেক, না ছিল টিউশন, না ছিল এত চিন্তা। কিন্তু এখন দেখো, নেই একটা খেলার মাঠ, নেই কোনো ভাই বোন, সবাই আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে আছি, যেখানে আর কাউকে আমরা পাই না। খুঁড়তো তো জেঠতো তো ছেড়ে দাও, মানে বেশি হলে দুখানা বাচ্চা, এটাও খুব কম, সবাই এক নিয়েই আমরা আছি। তা ফলে কি হচ্ছে, ওদের মানসিকতার বিকাশটাও সেরকম হচ্ছে না, আর খেলার জায়গা নেই। আমরা ভীষণ পছন্দ করি এখন ফ্ল্যাট বাড়িতে থাকা। ফ্ল্যাটটাকে একদম কি বলবো, ড্রয়িং রুম, তারপর বেডরুম, এইসব ভাগ করে ছোট ছোট খাঁচা খাঁচা করে, বাচ্চাদের আর কোনো আমরা চিন্তাই করি না। সেই জন্যে এখন দেখা যাচ্ছে একটা বয়স থেকে তুমি কৈশোর মানে যৌবনের কথা তো ছেড়েই দাও, একদম ছোট বাচ্চারাও কিন্তু এখন অনেক বেশি আগের চেয়ে বায়না করে, অনেক কিছু চায়, যাতে আমাদের এটা দিতে হবে সেটা দিতে হবে। আমরাও দিয়ে দিই, কি করব, কেন কি আমাদের লাইফস্টাইলও তো চেঞ্জ হয়ে গেছে, তাই কি না বলো? তুমি আমি আমরা সবাই চাকরি করতে যাচ্ছি, আবার রান্নাও করছি, আবার বাচ্চাও সামলাচ্ছি। এটা কি সম্ভব নাকি সবকিছু? ফলে আমরাও কিরকিরে মা, আমরাও রেগে যাই, ধুমধাম এটা সেটা বলি। তো এদেরও যে মন আছে, আমরা সেটা ভুলেই গেছি। তা আমরা আমাদের যা যা দরকার, যেটা ওরা করলে আমাদের সুবিধা হবে, আমরা সেই নিয়েই চেঁচাতে থাকি, এটা করবি না, ওটা ধরবি না, এখন পড়তে বস, চল টিউশনে যাবি। হয়তো বাচ্চাটার মনে
তখন সেটা নেই, ফলে ওই থেকে ওদের মধ্যে একটা শুরু হয়ে যায় দ্বন্দ্ব। প্রথমত মায়ের প্রতি বিরক্তি, তারপর আরো অনেক রকম সামাজিক ব্যাপার স্যাপার রয়ে গেছে যাতে ওরা জড়িয়ে পড়ে। সেই জন্য কাউন্সিলিংটা দরকার। তো এই যে একটা বাচ্চাকে যে কাউন্সিলিং করা হয়, এই কাউন্সিলিংটা মানে কিভাবে করা হয়? আর শুধু কি ওই বাচ্চাটাকেই কাউন্সিলিং করা হয় নাকি তার বাবা মাকেও ডাকা হয়? না গো, সেই ক্ষেত্রে প্রথমত আমি বলবো আমরা যে বাচ্চাটাকে নিয়ে সমস্যা তাকে ডাকবো, তার সাথে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করব এবং মানে যতটা পারি ওর কাছে নিজেকে উজাড় করে দেব, ওকেও আমি টেনে আনবো আমার কাছে যতটা পারা যায়। তারপর এ গেল যে মানে কাউন্সিলিং এর জন্য এসছে, আমরা বলি ক্লায়েন্ট। তো তারপর হবে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ও কোত্থেকে এলো, ওর বাড়িতে কিরকম পরিবেশে থাকে। সাপোজ ধরেই নিলাম একটা বাচ্চা ভীষণ বাজে কথা বলে, এখন প্রশ্ন হচ্ছে যে কোত্থেকে শিখলো। অনেক বাবা মায়েরও একটা সমস্যা থাকে, এসে স্কুলে বলতে থাকে অমুক বাচ্চাটা ভীষণ বাজে কথা বলে, কেন এরকম হবে আপনাদের মতো স্কুলে। আরে বাবা, আমরা তো শেখাই না, তাহলে ও কোত্থেকে জানলো? সেই সঙ্গে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে এই কথাটা একটা বাজে কথা, সেটা আপনার বাচ্চাই বা কি করে বুঝলো? ইট মিনস এই শব্দটার সাথে ওর পরিচিতি আছে, বা যেই ছেলেটা বলেছে ও শিখিয়েছে। তাহলে আমাকে জানতে হবে প্রথমত ওর ব্যাকগ্রাউন্ড। সেই ক্ষেত্রে আমাকে বাবা মাকে তো ডাকতেই হবে, বাড়িতে কি করে কি না করে সেগুলো জানার জন্য। সেই সঙ্গে বাড়িতে যদি আর কেউ থাকে, ঠাকুমা, দাদু, এমনকি কি বলে বাড়ির কাজের লোক, ওরাও তো একটুখানি উল্টো পাল্টো কথা বলে। সেই জন্য আমরা কাউন্সিলিং এ মোটামুটি পরিবারের সবাইকেই একটু হ্যাঁ দেখে নিই কেন বাচ্চাটা এরম হয়ে গেল। সেই জন্যে কার উপর আমি বিশ্বাস করব আর কাকেই বা দোষী করব, দুম করে কাউকে তো খারাপ কিছুও বলা যায় না। সেটাই তা আমরা ডাকি, বাবা মাকেও ডাকবো, বাড়িতে যারা থাকে ঠাকুমা, দাদু, ওদেরও তো কমপ্লেন থাকতে পারে। একটা বাচ্চা, আমাদের মতো সাধারণ মানুষ কখন বুঝবো যে এই বাচ্চাটার এখন কাউন্সিলিং দরকার? প্রথমত আমি বলবো শৈশবকাল তো হ্যাঁ অনেক কিছু বলছি, তাও বাবা মা শাসন করে ধরে রাখতে পারে। এই এখন তুমি পড়তে বসো, ইচ্ছে না থাকলেও বসবে, হয়তো একটু ঘ্যানর প্যানর করবে। কিন্তু যেই মুহূর্তে বয়ঃসন্ধিকালে পা দেয়, মানে অ্যাডোলসেন্স পিরিয়ডটা চলে আসে, তখন থেকেই তো মানে ওদের মধ্যে অন্যরকম একটা ভাব গজিয়ে ওঠে। তখন আমাদের বুঝে নিতে হবে। যেমন ধরো কথায় কথায় রেগে যাওয়া, বড়দেরকে সম্মান না করা। আমরা ছোট থেকেই দেখে এসছি যে বাড়িতে কেউ এলে ভালো না লাগলেও একটু বলতে হয়, কেমন আছো তুমি? আজকে মাসি এলো, মাসি কেমন আছো? না, এখনকার বাচ্চারা বলবে না, চলে যাবে, সামনে দিয়ে হেঁটে চলে যাবে। সেই মুহূর্তে মায়ের মনটা কিরকম হয় যে আমি কি এই শিক্ষা দিয়েছিলাম? কিন্তু না, ওই বয়ঃসন্ধিকালেই আমরা ধরতে পারি যে কি ওর মধ্যে কোনো পরিবর্তন এসছে কি আসেনি, আর সেটা ওই সময় থেকেই শুরু হয়। এর আগের সময়টাতে আমরা তাও বুঝিয়ে টুঝিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসতে পারি, মানে বাবা মারেই পারে কন্ট্রোল করতে। বলছিলে বয়ঃসন্ধিকালের কথা। বয়ঃসন্ধিকালে একটা ছেলে বা মেয়ের শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন তখন হয়। তো সেই সময় পরিবারের লোকজন বা মা বাবার কিরকম আচরণ করা উচিত ওর সাথে? হ্যাঁ, বয়ঃসন্ধিকালে আমরা জানি হরমোনাল চেঞ্জের জন্য ছেলে মেয়ে সবারই একটা শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন হয়ে থাকে, এবং এটা প্রাকৃতিক, এটা কিছু আর্টিফিশিয়াল ব্যাপার না, প্রতিটা মানুষেরই হয়েছে, আগামী দিনেও হবে।
তাই সেই সময় পরিবারের লোকদের প্রথমত সে আবার দুটো দিক আছে, যেমন ধরো ছেলেরা একরকম নেচারের হয়, মেয়েরা আরেক রকম হয়। মেয়েরা বেশিরভাগই, এখন যদিও পাল্টে যাচ্ছে, মেয়েরাও খুব তর্ক করে, মুখে মুখে কথা বলে, কিন্তু এমনিতে মেয়েরা রেগে গেল গুম হয়ে গিয়ে বসে থাকবে, কাঁদবে, কিছু কথা বলবে না, খাবো না, এটা একটা মুখের কথা, এটা ভালো লাগে না, ওই চলবে না, এগুলো আছে। আর ছেলেদের বেলায় সেটা আবার একটু অন্যরকম, কিছু বললেই রেগে তেড়ে মেরে আসবে, আর ধুম করে দরজাটা বন্ধ করে দিল, যা আমাদের মানে ভীষণ কষ্ট হয়ে যায়, এই দরজাটা এত জোরে লাগালো, কিন্তু কিছু বলার নেই, ওরা করবেই ওই সময়। তারপর কারোর সাথে কথা বলবে না, ঘরে ঢুকে ধুম করে ছিটকিনটা লাগিয়ে দিল, এবার মা চাইছে কথা বলতে, খুলবে না, বলো কি বলবে, ওখান থেকেই বলো। বেশিরভাগ এই ধরনের আচরণই আমরা দেখে থাকি। এই যে বয়সন্ধিকালে যে মানে খিটখিটে মেজাজ, পড়াশোনায় অমনোযোগী, ঘুমিয়ে পড়ছে যখন তখন, মিসবিহেভ করছে, তো মানে তখন আমাদের কি করা উচিত? সেই সময় প্রথমত বাবা মাকে একদম বন্ধুর মতো আচরণ করতে হবে। আমরা যদি ওদেরকে বকি, কেন এরম করলি, তুই কেন খাবি না, আমরা তো সবাই ডাল ভাত আলু ভাজা খেয়েই থাকছি, তোর জন্য আবার কোত্থেকে কি আমি বানাবো, না ওইসব না করে ওকে বুঝিয়ে শুনিয়ে, নয়তো অ্যাট দ্য ম্যাক্স আমরা ডাল আলু ভাজা খাচ্ছি, ওর জন্য আমরা তো পারি না, একদম পারি না তাও না, ঠিক আছে বাবা আজকে তোমাকে একটা ডিমের অমলেট করে দিচ্ছি। তারপর খাওয়াটাও হয়ে গেলে ওকে বোঝাতে হবে, বাবা সবার কথাই চিন্তা করতে হবে, মানে শুধু বোঝানোর মাঝেই রাখতে হবে, বকাবকিতে কোনো কাজ হবে না, চেপে ধরে পড়ানোর সিস্টেম উঠিয়ে দিতে হবে। আর আজকাল তো বুঝতেই পারছো, সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বুঝতে পারি না এরা কি সত্যিই পড়ছে নাকি অন্য কোনো একটা সাইটে গিয়ে কিছু দেখছে। সেই জন্য তখন সবাই যদি আমরা বন্ধুর মতো আচরণ করি, আর বিশেষ করে ছেলেদের এই সময় একটা নিজেদের মধ্যে এরকম নেচার এসে যায়, আমি সব জানি, ও চায় পরিবারে কিছু বক্তব্য রাখতে, আমাদেরও উচিত ওদের কিছু কথা শুনে নেওয়া, মেনে নেওয়া। হয়তো আমরা সেটাকে একটু পরিবর্তন করে নিতে পারি, বাট অ্যাট দ্যাট মোমেন্ট ইয়েস ইউ আর দ্য কারেক্ট, ইউ আর দ্য বেস্ট ওয়ান, ঠিক বলেছিস, দাঁড়া আমরা ওই ব্যবস্থাটাই করব। তারপর হয়তো একটু চেঞ্জ করে দিলাম, কিন্তু ওর কিন্তু মনে অনেক আনন্দ এলো যে না, আমার কথা তো বাবা মা কিছু শুনেছে, ইম্পর্টেন্স, হ্যাঁ ওদের মানে গুরুত্ব চাই। ইভেন মেয়েরাও কিছু একটা হয়তো এমনিতে রান্না করুক আর না করুক, হঠাৎ একদিন ইউটিউব দেখে কিছু রাঁধবে, তখন যদি মা গিয়ে বলে যে কেন তুই এই এত এত বাসন ভরিয়ে এগুলো কি করছিস, এখন তো পড়াশোনা করতে পারিস, তখন কি হবে, সব ফেলে টেলে দিয়ে এবার মেজাজ। তো সেই সময় এসব না বলে তখন ঠিক আছে তুমি করছো, আমিও তোমাকে একটু হেল্প করছি, তাহলেই হয়ে গেল। যে কোনো ব্যাপারে একটু ওদের মতামতটাও নিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, আমরা ফিরে আসছি আবারও বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।
রসে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ফিরে এলাম আবারও বিরতির পর। দিদি, বিরতিতে যাবার আগে তুমি বলছিলে যে ধরো একটা মেয়ে ইউটিউব দেখে রান্না করলো, তখন মা এসে যেন বকাবকি না করে, কেন পড়াবার দিয়ে তুই এটা করছিস। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা বাচ্চার ক্ষেত্রে প্রশংসা, এই বিষয়টা কতটুকু ইম্পর্টেন্ট, মানে প্রশংসার মধ্যে একটা বাচ্চার ডেভেলপমেন্ট বেশি হয় নাকি আমি যদি খালি ওর দোষ ধরতে থাকি, ওকে বকাবকি করতে থাকি, ওইটা বেশি ভালো হয়? অবভিয়াসলি প্রশংসা। কেন কি না, দেখো আজকে আমাকেও যদি, আমি যে এত বড় হয়ে গেছি, আমার খারাপটা ধরিয়ে দিলে হ্যাঁ আমি মেনে নেব, কিন্তু আমার মনটা খারাপ হবে যে আমি এই ভুলটা করলাম। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি হয়, ঠিক কি না? তো কাজে কাজে ওদেরকে যদি ওদের ভুলটাও ধরিয়ে দিয়ে বলি যে এটা একটুখানি ভুলই হয়েছে, কিন্তু বাবা তবুও তুমি তেমন খারাপ কিছু করনি, তাহলে কি হবে, ওরা একটু মানে আশ্বাস পাবে যে না, আমার মা বা আমার বন্ধু যেই হোক, আমার দিদি মাসি, ওরা আমার ফেভারে আছে। এইটা খুব দরকার, প্রশংসা। আর তুমি যেহেতু বললে তাই বলছি, দেখো বিশেষ করে ছোট বাচ্চাদের, ওদের তো আর কাউন্সিলিং হয় না, সেই জন্য সেই ক্ষেত্রে ওদেরকে প্রশংসার মধ্যেই রাখতে হবে। লিখছে না, দেখুন না ম্যাম আমার বাচ্চা লিখছে না, একদম লিখতে চায় না, হোমওয়ার্ক করে না, আমি তো কত বকাবকি করি না, দ্যাট ইজ নট দ্য মেডিসিন। অ্যান্টিবায়োটিকটা কি না, একটু আদর, যা খেতে চায় টুকটাক একটু দিলাম, আর যদি বলে যে না আমি আর পড়বো না, ও পড়বে না, ঠিক আছে তাহলে আমরা আবার একটু পরে শুরু করব। এইভাবে ওদেরকে চালিয়ে নিতে হবে। কেন কি ছোট বাচ্চাদের তো মানে ব্রেইনের ম্যাচুরিটি আসে না, এখন যদি বলে একটা কিছু আর একটু বাদে বলবে আরেকটা কিছু। ওদের তো মানে ওরকম কেজি 1 কেজি 2 ওদের হচ্ছে সব বুঝিয়ে বুঝিয়েই করা, ওদের তালে তাল দিয়েই আমাদের চলতে হবে এবং পড়াতে হবে, খাওয়াতে হবে। এখন তো সব মায়েদেরই শুনি ওদের সবেতেই সমস্যা, তো এটা হ্যাঁ খায় না, এটা একটা বড় সমস্যা, কিন্তু প্রায় প্রত্যেকটা মায়ের। হ্যাঁ খায় না, খেয়ে বমি করে দিচ্ছে, কিচ্ছু পড়ে না। তারপর সবারই এখন, আমাদের যুগ আর নেই, আমরা তো নিজেরাই পড়ে ফেলেছি না, আমাদের কোথায় টিউশন, আর বাবা মাও তো এসব অত কিছু দেখতো না। বছরের শেষে ওই রিপোর্ট কার্ডটা দেখা, হ্যাঁ মাঝে মাঝে তো ঠিকই এটা সেটার জন্য আমাদের জন্য যথেষ্ট করতো, কিন্তু হলেও এখন বাবা মারা যত সচেতন, ওরে বাবা এই খেতে হবে, সেই খেতে হবে, এই পড়তে হবে, সেই পড়তে হবে, চলো যাই আবৃত্তি স্কুলে, চলো যাই নাচের স্কুলে, মানে কি বলবো, সবেতেই পারদর্শী বানাতে হবে। সেই করতে গিয়ে বাচ্চাদেরও কিছু সবকিছু ঠিকভাবে হয় না, আর বাবা মায়ের তো শেষ, মানে মাথাটাই শেষ, কি হবে কি হবে। তা এই জন্য প্রশংসা খুব দরকার। এই যে পড়াশোনার কথাটা বলাতে আমার একটা প্রসঙ্গ মনে হচ্ছে যে আমরা কিন্তু বাচ্চাদেরকে খুব প্রেশার ক্রিয়েট করি এখনকার সময় পড়ার জন্য। সেই ঈদ ধরে তোমাকে ফার্স্ট হতে হবে, বা ও এত মার্কস পেয়েছে তুমি কেন পেলে না, মানে এগুলো যে আমরা করি, এটা কি করা উচিত? না গো, একদম না। এই কম্পারিজম থেকে ওদের মধ্যে বিভিন্ন রকম রোগেরও সৃষ্টি হয়। আমার জানা মতো কিছুদিন আগের ঘটনা, একটা বাচ্চা কে ওর বাড়ির ওর ঠাকুমা কেউ বলেছে আর কি, তুমি ভীষণ বাজে,
তোমাকে আমার একদম পছন্দ হয় না, দেখো তো পাশের বাড়ির মুঙ্কু কত ভালো। তো বাচ্চাটা না বেশি বড় না, ছোটই, 4 বছর। তো বলছে ঠাকুমা মুঙ্কি ভালো, তাহলে মুঙ্কিকে নিয়েই থাকো। ওর কত দুঃখের ফলে ওই কথাটা বলেছে। একটু বাদে এসে বলছে, ও ঠাকুমা আমি যখন ভালো না আমাকে ফেলে দিয়ে আসো ডাস্টবিনে। মানে ওর কিরকম মনে লেগেছে আর কি। কাজে আমি তো বলবো সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কেউ কখনো কম্প্যারিজমে যাবেন না। দেখুন আমাদের ভাগ্যটাও তো মেনে নিতে হবে। আমার ইচ্ছে আছে আমার ছেলে মেয়ে ভীষণ বড় কিছু হোক, কিন্তু সেটা চাইলেই তো আর সবসময় পাবো না। এটা মানে কি বলবো, এটা দুদিক থেকে সায়েন্সও বলে, আবার ঠাকুর দেবতার দিক থেকে দেখলেও, তারপর বংশ পরিচয়। অনেকেই বলে স্কুলে এসে, আমার হয়নি বলে কি হয়েছে, আমি তো এত চেষ্টা করছি, আমার ছেলেটা কেন ভালো মার্কস পায় না, আমি কি করি বলুন তো। না, ওরম পাগল পাগল করলে তো হবে না। একটা মোটামুটি সব দিক থেকে চিন্তা করে আপনাকে এগোতে হবে। এখন আমি যদি ভাবি যে আমার ছেলে বরাবর ফার্স্ট হবে, ফার্স্ট র্যাঙ্ক পেতেই হবে, এটা কি হতে পারে? মানে এগুলো হচ্ছে আমাদের বেশি চাওয়া। পরীক্ষা দিয়ে বেরোতে পারে না, বাবা মা কোশ্চেন পেপার নিয়ে চলে আসে আমাদের কাছেও, এটা তো ঠিক হয়নি, ওটা তো ঠিক না, এরম তো ক্লাসে করানো হয়নি। ভাই ওভারঅল ওদের ব্রেনটা ডেভেলপ হতে দিন। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে তো যেখানে বসবে সেখানেই পারবে। আর একটা হচ্ছে এক্সাম ফোবিয়া। কি হচ্ছে না, বাবা মারাই মানে আরো পর রাত 2টো পর্যন্ত পড়লো, পরের দিন সকালবেলায় উঠেই চোখ লাল, বমি হচ্ছে, তো অস্থির অস্থির করছে শরীর, এগুলো হচ্ছে এক্সাম ফোবিয়া। তো এগুলো যেন না হয়, আমরাই তো ওদেরকে সতেজ রাখবো। আর পড়িস না বাবা, যা হয়েছে হয়েছে। তো এগুলো তো এখন উঠে যাচ্ছে, সবাই উল্টোটাই করে। কিন্তু আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনারা ছোট বয়স থেকে ওদেরকে একটু হাসি খেলার সময় দিন। আর যারা বড় তাদের জন্য বলছি, আপনারা ওদের সাথেও খেলুন, ওদের উপযোগী কিছু। কেন কি ওরা কি করবে, তখনই মায়ের মোবাইলটা নিয়ে শুরু হয়ে যায়। আমরা ওদেরকে স্পেস দিচ্ছি বলেই তো ওরা এসব করে। বয়সন্ধিকালে ছেলে মেয়েদের বিভিন্ন রকমের আবেগ ডেভেলপ করে, এর মধ্যে প্রেমটা তো বিশেষভাবে উল্লেখ করতেই হয়। হ্যাঁ, এই সময়টাতে যদি ছেলে মেয়ে প্রেমে পড়ে তখন কিন্তু তাদের জীবনের লক্ষ্যচ্যুত সম্ভাবনা থাকছে। তো এই সম্পর্কে তুমি কি বলবে? এটা নিয়েও আমি বলবো, দেখো প্রেম তো প্রাকৃতিক, এটা এরম কিছু না যে আর্টিফিশিয়াল কিছু। কাজেই ওদেরকে আমাদের আগে থেকেই বোঝাতে হবে। প্রতিটা স্কুলেও এখন কাউন্সিলর রয়েছে, গভর্নমেন্ট থেকে এটা নিয়ম করে দিয়েছে। কাজেই এটা দেখতে হবে ওদেরকে একটা বয়সের পর, বয়ঃসন্ধিকালে পৌঁছানোর সময়ই ওদেরকে এসব নিয়ে একটু বিস্তারিত বিবরণ ওদেরকে দিতে হবে। প্রেম জিনিসটা কখন আসবে, আর একটু টাচ হলেই কিছু হয়ে যায় তা না। ইউ থিঙ্ক দ্যাট ইজ গুড টাচ। কাউকে ধরলাম, এখন তোমাকে ধরলাম মানেই যে কিছু খারাপ হয়ে গেল তা না। এগুলো ওদেরকে আমার মনে হয় আর কি একটু শিক্ষক শিক্ষিকারাও যদি বোঝান, আর বাবা মাও একটু দেখেন, তবে একটু চোখও রাখতে হবে এই সময় ছেলে মেয়েদের প্রতি। এদের তখন মানে আকুল, ওরা মানে কাতর হয়ে যায়, একে অন্যের পাশে একটু বসবে, কোথায় যাবে, কোন পার্কে গিয়ে বসবে। তো এগুলো আগে থেকেই আমাদেরকে ধরতে হবে। বয়ঃসন্ধিকাল ঢোকার আগে থেকেই যদি আমরা এ নিয়ে চিন্তা ভাবনা করি এবং ওদেরকে বলি, ওদেরকে স্কোপ দিই, ওদেরকে স্পেস দিই যে চলো আজকে আমরা গিয়ে অমুক জায়গায় খেয়ে আসি। তোমার নিশ্চয়ই ইচ্ছে করছে যে তোমার একটা গার্লফ্রেন্ড থাকলে ভালো হতো। তুমি দেখবে অটোমেটিক্যালি ওরা ফ্রি হয়ে যাবে, তখন বলবে। তা আমরাও তখন বলতে পারবো যে না বাবা, দিস ইজ নট দ্য প্রপার টাইম ফর ইউ। এখন তো আগে নিজেকে তৈরি করো, তারপর কত বান্ধবী আসবে, কত কি হবে, এইটা আমাদেরই বুঝিয়ে দিতে হবে।
না বোঝালে হবে না, এবং দেখতেও হবে কি আছে ওর, যাকে ভাল লাগে, যাকে না যাদেরকে ভালো লাগে। মাই তো একদিন সবাইকে ডেকে ঘরে একটা পার্টি দিয়ে দিল, তোরা আজকে এই সিনেমাটা দিয়ে দেখতে থাক, আমি তোদেরকে লুচি আলুর দম করে দিচ্ছি। কত খুশি হবে, বকাবকি না করে, পেছন থেকে না দেখে সামনে গিয়ে ও আচ্ছা ওর সাথে খুব ইসে না, আচ্ছা বাস। এর মাঝখানে মাও ঢুকে গেল, কি বাবাও ঢুকে গেল, কি দাদু দিদাও ঢুকে গেল, সবাই মিলে একটা ধুমধারাক্কা গান চালিয়ে নাচো, তারপর খাও, খুশি। এইভাবেও তো জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারি। এটা মানে সময়ের সাথে সাথে আমাদের চিন্তাধারা বদলাতে হবে, হ্যাঁ, আমাদেরও নিজেদেরকে একটু আপগ্রেড করতে হবে, আমাদের সেই চিন্তাধারায় বসে থাকলে হবে না। কে কি বললো এটা শুনে লাভ নেই, যে আপনার ছেলেকে তো দেখেছি ওই পাড়ার মোড়ে একটা মেয়ের সাথে, ও তাই বুঝি, ঠিক আছে দেখছি। তারপর মানে ডেকে এনে, বাবা এরম কিছু করিস না যাতে লোক হাসে, আগে তো পড়াশোনাটা করতেই হবে, তুই দুটো পয়সা রোজগার না করলে কি করে হবে, বাবা তো আর তোমাকে সংসার চালাবে না। তো এরকম সবসময় বলতে বলতে অটোমেটিক্যালি ওরা তখন বন্ধুর মতো হয়ে যাবে, আর আমাদের দেখলে খিচখিচ করবে না, মুখের উপর দরজা বন্ধ করবে না, তো ঠিক হয়ে যাবে। আমার জানা মতো জানো, মানে ভালো একটা ছেলে, ও স্বীকার করেছে, ও আমাকে বলতে পারছে না, কিন্তু ওর মাকে ওর একদম পছন্দ না। তা আমি বললাম যে তাহলে তুই লিখে দে, আমি তো তাহলে তোর আর মুখ থেকে কিছু শুনবো না। সত্যি ও লিখে দিল, মাকে একদম দু চোখে দেখতে পারে না। কি জন্যে না, মা ভীষণ খ্যাচখ্যাচ করে, হ্যাঁ একটা এগ রোল খেতে চাইলে বলবে না এটা খেলে এগুলো পুরনো তেল, হেন তেন। সত্যি কথাগুলো তো সত্যি, কিন্তু আমরা জানি এই বয়সে ওরা শুনবে না। তো তুমি কি করো, তুমি একদিন খেতে দাও, পরের দিন তুমি ঘরে বানাও, বানিয়ে খাওয়াও। এরম করলে তো তাহলে ওদের একটুখানি, ওদেরকেও আমরা ওদের কথা শুনলাম, আবার আমাদেরটাও আমরা রাখলাম। তারপর বলতো যেখানেই যাই, বাথরুমে গেলেও যদি একটু দেরি হয় ম্যাম, আমাকে ডাকতে থাকে, কি হলো এত সময় ধরে তুই কেন বসে আছিস, বলে এটা কি একটা কথা হলো। তা আমি বললাম যে দেখো এখন কিন্তু তোমাদের নেচার পাল্টে গেছে, আমি জানি সবাই মোবাইল নিয়েই বাথরুমে যাও, এখন এটা একটা ফ্যাশনের মতো হয়েছে, কোনো এক সময় আমরা গল্পের বই নিয়ে যেতাম, হ্যাঁ, আর এখন সব মোবাইল। এই জন্যই মা বলে, মায়েরও তো কিছু তো শিক্ষা দীক্ষা আছে, মা বোঝে, মা তোমার সবকিছু দেখে, দেখেই উনি বুঝতে পারেন। মা শব্দের একটা ব্যাপক অর্থ আছে, মাকে এরম বললো না। আর তারপর হচ্ছে বাবাকে সব বলে দে, তারপর বাবা আমাকে পেটায়। তো মানে যোগাযোগটা কিরকম, মানে নিজেদের মধ্যে যে একটা ওই ব্যাপারটা গ্রো করতে, হ্যাঁ, যে বন্ধুর মতো থাকবো। আর কোনো রকম মানে মাকে বাবার পছন্দ না হলেও, বাবাকে মায়ের পছন্দ না হলেও, কেউ কাউকে বাচ্চাদের সামনে কিছু বলবো না, ওদের সামনে আমরা সবাই এক পরিবারের মানুষ, শুধু নয় আমাদের মন মানসিকতা সব এক, এটা বোঝাতেই হবে। এর থেকে দূরে গেলেই কি হয়, বাচ্চাগুলো মানে আমাদের ব্ল্যাকমেইল করতে শুরু করে, কখনো মায়ের পক্ষ, কখনো বাবার পক্ষ। তো এগুলো যেন না হয়, আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা সত্যি কথা কি, এখনকার সময়টাতে বাচ্চাদের থেকে কিন্তু মানে প্যারেন্টদের মধ্যে যেন কম্পিটিশনটা বেশি, হ্যাঁ, যে এবার প্যারেন্টের এক্সপেকটেশন মতো বাচ্চাটা মার্কস পেলো না, বা ধরো বাচ্চাটা খুব খিটখিট করছে, ইয়ে করছে, তো আমরা বাচ্চাকে খুব বকাবকি করি, এটা করি, হ্যাঁ, তো মানে এর ফলে কি মানে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে? 100 বার বিরূপ প্রতিক্রিয়াই হচ্ছে। আমি এমন অনেক বাড়িতে দেখেছি, ক্লাস 3-তে পড়ে বাচ্চার 4খানা টিচার আছে। এগুলো কি দরকার আছে বলো? কেউ স্কুলের টাস্কগুলো আবার শুদ্ধ করে লিখে দিচ্ছে, কেউ টিউশনতে যখন যায় তখন নতুন করে পড়াচ্ছে, কেউ আবার টিউশন আর বাড়ির স্কুলের যে পড়াগুলো সেগুলো বাড়িতে এসে মানে তোতা পাখিকে কিছু শেখানো, ওরকম করে। তাহলে তুমি ভাবো একটা বাচ্চা, ক্লাস 3 এর বাচ্চার জীবনে কি রইল,
3টে মাস্টারের কাছে ওরা যাচ্ছে, 3জন টিউশন টিচার রয়েছে, তারপর স্কুল রয়েছে, তারপর আমি মা তো আছি সারাক্ষণ পেছনে দাঁড়িয়ে লিখ পরপর। তা এর তো তোমার ড্রয়িং টিচার, হ্যাঁ ডান্স টিচার, হ্যাঁ 100 বার। এগুলো তো এখন না হলে সমাজে স্ট্যাটাস নেই, একদম স্ট্যাটাসের জন্য এগুলো সব করতে হবে। আমার বাচ্চা তুমি যেটা বললে, মানে ইঁদুর দৌড়ে এখন মা বাবাই এগিয়ে আছে। ওদের কোনো খুব কমই দেখি যে ওদের চাহিদা আছে। যেমন ধরো আমাদের স্কুলে স্পেশাল অ্যাক্টিভিটি বলে একটা থাকে, শনিবার দিন সব স্পেশাল অ্যাক্টিভিটি হয়, অ্যাক্টিভিটিসগুলো করানো হয়। তা আমি দেখি অনেক সময় বাবা বলে না ও ক্যারাটে করবে, মা বলে না যোগা করবে, না ওর ঠাকুমা বলেছিল গান শিখলে ভালো হতো। মানে দে আর সো কনফিউজড। কেন কি না ওই যে একই জায়গায় ঘুরে ফিরে আসছি, একটি বাচ্চা, একটি সন্তান, ওদের মন কি করে ভরবে? সেই এক পোয়া দুধের গল্পের মতো, এই চাই সেই চাই, কদিন বাদে বাদে শুধু পাল্টাচ্ছে, আজকে এটা কালকে ওটা, নে এরম করে করে সবকিছু ছুঁয়ে যাও তুমি। এটা আর কি, আমাদের একটুখানি নিজেদের পরিবর্তন করতে হবে। আমাদের সময় একেবারে শেষের পথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ছিলাম আজকে আমরা ম্যাডামের সাথে। দিদি তোমাকে অনেকটাই ধন্যবাদ, তুমি তোমার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় বের করেছো এবং এত গুরুত্বপূর্ণ বিষয় তোমার কাছ থেকে আমরা জানলাম আজকের অনুষ্ঠানে। আমিও ভীষণ খুশি তোমাকে পেয়ে, তুমি এত আপন করে নিয়েছো। এই একটু সময়ে কথা শেষ হচ্ছে না আর কি, মনে হচ্ছে আরো বলি আরো বলি আরো বলি। সত্যি, আর আরো যদি শুনতে পারতাম আমাদেরও উপকার হতো এবং আমাদের পর্দার ওপরে আপনারা যারা রয়েছেন, আমি মানে বিশ্বাস করি যে আজকের এই অনুষ্ঠানে আপনাদের অনেকটাই উপকার হবে। যেটা মূল কথা সেটা হলো সময়ের পরিবর্তন আমাদের মেনে নিতেই হবে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদেরকেও একটু পরিবর্তন করতে হবে, এটাই সময়ের দাবি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সুন্দরভাবে বিকশিত হোক, এটাই চাইবো আমরা সকলে। আজকের মতো সমাজ দর্পণ অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।